তাইওয়ান থেকে ওয়াশিংটন, সাবমেরিন ক্যাবল নিয়ে চীন আমেরিকার গোপন যুদ্ধ শুরু। ভুয়া লেবেল ব্যবহার করলেই কঠোর সাজা, মার্কিন শিল্প বাঁচাতে ট্রাম্পের হার্ড লাইন অবস্থান। প্রচার যুদ্ধে হাঁটছে ইসরায়েল, 60 মিনিটসে নেতানিয়াহুর স্বীকারোক্তি ও নতুন হুঁশিয়ারি। আমেরিকার অর্থনীতি এবং আধুনিক জীবনযাত্রার স্নায়ুতন্ত্র হিসেবে পরিচিত সাবমেরিন ক্যাবল কি এখন চীনের নিশানায়? সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের এক ভয়াবহ সতর্কবার্তায় তোলপাড় শুরু হয়েছে ওয়াশিংটনে। দাবি করা হচ্ছে সমুদ্রের তলদেশ দিয়ে বয়ে যাওয়া এই ক্যাবলগুলো কেটে দিয়ে মুহূর্তের মধ্যেই আমেরিকায় চরম অর্থনৈতিক বিশৃঙ্খলা ও অন্ধকার নামিয়ে আনতে পারে বেইজিং। বিশ্বের 99% ডেটা এবং দৈনিক প্রায় $10 ট্রিলিয়ন আর্থিক লেনদেন সচল রাখে এই সাবমেরিন ক্যাবলগুলো। সাবেক পেন্টাগন কর্মকর্তা অ্যান্ড্রু ব্যাজার সতর্ক করে বলেছেন, চীন এবং রাশিয়া এখন সমুদ্রের তলদেশকে রণক্ষেত্রে পরিণত করার চেষ্টা করছে। সম্প্রতি চীন এমন এক উন্নত প্রযুক্তি পরীক্ষা করেছে যা সমুদ্রের 3500 মিটার গভীরে গিয়েও আর্মার্ড ক্যাবল মুহূর্তেই কেটে ফেলতে সক্ষম। তাইওয়ান সীমান্তে গত কয়েক বছরে অন্তত 30টি সাবমেরিন ক্যাবল কাটার ঘটনা ঘটেছে, যার পেছনে সরাসরি চীনা জাহাজের হাত ছিল বলে অভিযোগ উঠেছে। বিশেষজ্ঞরা একে বলছেন হাইব্রিড ওয়ারফেয়ার। এর উদ্দেশ্য হল সরাসরি যুদ্ধ ঘোষণা না করেই শত্রুপক্ষের ইন্টারনেট, ব্যাংকিং, জ্বালানি বাজার এবং সামরিক যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করে দেওয়া। এই ভয়াবহ হুমকির মুখে মার্কিন সিনেট স্ট্র্যাটেজিক সাবসি ক্যাবলস অ্যাক্ট 2026 উত্থাপন করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বেইজিংয়ে শি জিনপিং এর সাথে বাণিজ্য ও এআই নিয়ে বৈঠক করতে যাচ্ছেন, ঠিক তখনই এই গোয়েন্দা রিপোর্টটি সামনে এলো। ধারণা করা হচ্ছে তাইওয়ান ইস্যুতে আমেরিকাকে চাপে রাখতে এই ক্যাবলগুলোকেই অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে বেইজিং। আমেরিকার জনজীবন সম্পূর্ণভাবে এই ক্যাবলের উপরে নির্ভরশীল। যদি একবার এই সংযোগ বিচ্ছিন্ন হয়, তবে কেবল আর্থিক ক্ষতি নয়, রাজনৈতিক স্থিতিশীলতাও ধসে পড়তে পারে। সমুদ্রের তলদেশের এই অদৃশ্য যুদ্ধ এখন বিশ্ব রাজনীতির নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমেরিকান পণ্য কিনুন, কোনো অজুহাত চলবে না। ফেডারেল এজেন্সিগুলোর প্রতি এভাবেই কড়া হুঙ্কার দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার তার নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে করদাতার অর্থ এখন থেকে কেবল আমেরিকার শ্রমিক এবং কারখানার উন্নয়নেই ব্যয় করতে হবে। বিদেশের পণ্য কেনার জন্য আমলারা যে বিশেষ ছাড় বা ওয়েভার ব্যবহার করতেন, তা চিরতরে বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্পের মতে গত কয়েক দশক ধরে ওয়াশিংটনের রাজনীতিবিদরা মার্কিনীদের ট্যাক্সের টাকা বিদেশে পাঠিয়ে দেশের নিজস্ব কারখানা ও সাপ্লাই চেইনকে পঙ্গু করেছেন। তিনি বলেন, সেই বিশ্বাসঘাতকতার দিন শেষ। আমরা মেড ইন আমেরিকা আইন আরও শক্তিশালী করছি এবং আমলাদের ওয়েভার বিলি করার বিলাসিতা বন্ধ করছি। ইতিমধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প এক্সিকিউটিভ অর্ডার 14392 কার্যকর করেছেন। এই আদেশের মূল লক্ষ্য হল ভুয়া মেড ইন আমেরিকা লেবেল ব্যবহারকারী বিদেশি কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। ফেডারেল ট্রেড কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা বিভ্রান্তিকর লেবেল দেওয়া কোম্পানিগুলোকে চিহ্নিত করে এবং প্রয়োজনে বিচার বিভাগের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে। ট্রাম্প প্রশাসনের এই কঠোর অবস্থান আমেরিকার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য এক নতুন আশীর্বাদ হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, আমেরিকা ফার্স্ট মানেই বাই আমেরিকান। কোনো গেম নয়, কোনো ভুয়া লেবেল নয়। আমেরিকান শ্রমিকদের স্বার্থই এখন সবার আগে। ফেডারেল এজেন্সিগুলোর এখন থেকে প্রতিটি কেনাকাটায় দেশীয় পণ্যকে প্রাধান্য দিতে বাধ্য থাকবে, যা আমেরিকার অর্থনীতিকে আরও স্বয়ংসম্পূর্ণ করবে বলে আশা করা হচ্ছে। আমেরিকার সবচেয়ে সুরক্ষিত স্থান ফোর্ট নক্স কি সত্যিই স্বর্ণে ঠাসা, নাকি সেখান থেকে পাচার হয়ে গেছে রাষ্ট্রীয় সম্পদ? এই রহস্য উদ্ঘাটনে এবার নিজের ফোর্ট নক্সে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় $700 বিলিয়ন সমমূল্যের স্বর্ণ ভাণ্ডার এখনও অক্ষত আছে কিনা তা ব্যক্তিগতভাবে নিশ্চিত করতে চান তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ফোর্ট নক্সের ওই বিশাল দরজাটি ধাক্কা দিয়ে আমি দেখতে চাই ভেতরে আদৌ কোনো স্বর্ণ আছে কিনা।
গত বছর ইলন মাস্ক ফোর্ট নক্সের অডিটের প্রয়োজনীয়তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলার পর থেকেই বিষয়টি নতুন করে আলোচনায় আসে। ট্রাম্প মজা করে বলেন, তারা তো অনেক কিছু চুরি করে, আমি ভাবছি স্বর্ণগুলো এখনও সেখানে আছে। তো মূলত কেন্টাকির এই সুরক্ষিত দুর্গে আমেরিকার মোট স্বর্ণের অর্ধেক মজুত রাখা হয়, কিন্তু দশকের পর দশক ধরে সেখানে সাধারণের প্রবেশাধিকার তো দূরের কথা, কোনো পূর্ণাঙ্গ অডিট হয়েছে কিনা তা নিয়েও সংশয় রয়েছে। সর্বশেষ 2017 সালে তৎকালীন ট্রেজারি সেক্রেটারি স্টিভ মুচিন সেখানে গিয়েছিলেন। বর্তমানে বাজারে স্বর্ণের দাম অনুযায়ী ফোর্ট নক্সের মজুতের মূল্য কয়েকশো বিলিয়ন ডলার হলেও সরকারি খাতায় তা অনেক কম দেখানো হয়। ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে সরকারি সম্পত্তিগুলো ব্যক্তিগতভাবে তদারকি করার যে নীতি নিয়েছেন, এটি তারই অংশ। যেমন গত সপ্তাহে তিনি লিঙ্কন মেমোরিয়ালের সংস্কার কাজ সশরীরে পরিদর্শন করেছেন। এবার তার লক্ষ্য বিশ্বের অন্যতম রহস্যময় এবং সুরক্ষিত স্বর্ণের ভল্ট। ফোর্ট নক্সের স্বর্ণ নিয়ে ট্রাম্পের এই সংশয় কি অমূলক, নাকি পর্দার আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো সত্য? ইসরায়েল কি প্রোপাগান্ডা যুদ্ধে হেরে যাচ্ছে? মার্কিন সংবাদ মাধ্যম 60 মিনিটসে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার মতে সোশ্যাল মিডিয়ার জ্যামিতিক উত্থান এবং নির্দিষ্ট কিছু দেশের সুনিপুণ কারসাজির কারণেই বিশ্বজুড়ে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের জনসমর্থন দ্রুত হ্রাস পাচ্ছে। সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েলি সামরিক বাহিনী বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক মিলিয়ন মেসেজ এবং ফোন কল করে থাকে। তা সত্ত্বেও সাধারণ মানুষের মধ্যে ইসরায়েল বিরোধী মনোভাব বাড়ছে। তিনি সরাসরি অভিযোগ করেন যে কয়েকটি দেশ অত্যন্ত চতুরতার সাথে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ইসরায়েলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, যা জনমতকে প্রভাবিত করছে। সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে মাত্র 32% মার্কিন নাগরিক ইসরায়েলকে ইতিবাচকভাবে দেখছেন, যেখানে 39% মানুষের ধারণা নেতিবাচক। এই পরিবর্তনের জন্য নেতানিয়াহু প্রোপাগান্ডাকে দায়ী করে বলেন, কাউকে যদি বারবার দানব হিসেবে উপস্থাপন করা হয় তবে মানুষ একসময় তা বিশ্বাস করতে শুরু করে। ইরানের সাথে চলমান যুদ্ধ প্রসঙ্গে নেতানিয়াহু স্পষ্ট করে দিয়েছেন যে মিশন এখনও শেষ হয়নি। যদিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সামরিক সক্ষমতা অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবুও বিপদ এখনও কাটেনি। তিনি বলেন, ইরানে এখনও পারমাণবিক উপাদান এবং সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে। তাদের প্রক্সি গোষ্ঠীগুলো সক্রিয় এবং ব্যালিস্টিক মিসাইল তৈরির চেষ্টা অব্যাহত রয়েছে। এই হুমকিগুলো পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের কাজ শেষ হবে না। নেতানিয়াহু স্বীকার করেছেন যে প্রচারে যুদ্ধে ইসরায়েল খুব একটা ভালো করতে পারেনি। একদিকে সামরিক ময়দানে লড়াই, অন্যদিকে ডিজিটাল প্ল্যাটফর্মে জনমত ধরে রাখার চ্যালেঞ্জ। এই দ্বিমুখী সংকটে ইসরায়েল এখন ঠিক কোন পথে এগুবে সেটা এখন দেখার বিষয়। ইউরোপের সীমান্তে আবারও বড় ধরনের মানবিক ও ভূরাজনৈতিক সংকটের ঘনঘটা। লিবিয়া উপকূলে প্রায় 5.5 লক্ষ অভিবাসী আর শরণার্থী যে কোনো মুহূর্তে সমুদ্রপথে ইউরোপে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে। গ্রিসের অভিবাসন মন্ত্রী থানোস প্লেভাকিস এই বিপজ্জনক পরিস্থিতির কথা জানিয়ে ভূমধ্য সাগরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছেন। এদিকে অনুপ্রবেশ ঠেকাতে গ্রিস তার ইতিহাসের সবচেয়ে কঠোর অভিবাসন আইন কার্যকর করেছে। মন্ত্রী প্লেভাকিসের তথ্য অনুযায়ী লিবিয়ার ত্রিপোলি এবং বেনগাজিতে অবস্থানরত এই অভিবাসীদের একটি বড় অংশ সুদান, চাদ, নাইজেরিয়া ও মিশরের নাগরিক। অনুকূল আবহাওয়াকে কাজে লাগিয়ে মানব পাচারকারী চক্রগুলো এই বসন্তেই তাদের গ্রিসের দ্বীপপুঞ্জে পাঠানোর পরিকল্পনা করছে। এই গণ অনুপ্রবেশ রুখতে গ্রিক কোস্টগার্ড, ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স এবং লিবীয় কর্তৃপক্ষের সাথে বড় ধরনের যৌথ অভিযান শুরু করেছে। গ্রিস সরকার স্পষ্ট করে জানিয়েছে তাদের সীমান্ত আর সবার জন্য উন্মুক্ত নয়। নতুন পাশ হওয়া আইন 5275/2026 অনুযায়ী অবৈধভাবে গ্রিসে প্রবেশ এখন আর কেবল প্রশাসনিক অপরাধ নয়, বরং একটি গুরুতর ফৌজদারি অপরাধ। এই আইনের আওতায় অবৈধ অনুপ্রবেশের দায়ে 2 বছরের জেল এবং 10,000 ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে। এমনকি আশ্রয়ের আবেদন বাতিল হওয়ার পর দেশ না ছাড়লে হতে পারে 5 বছরের কারাদণ্ড।
মন্ত্রী প্লেভাকিস গ্রিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেন, হয় নিজ দেশে ফিরে যাও, নয়তো জেল খাটো। গ্রিস রাষ্ট্র তোমাদের স্বাগত জানাচ্ছে না। উল্লেখ্য 2015 সাল থেকে এ পর্যন্ত 12 লক্ষাধিক মানুষ গ্রিস হয়ে ইউরোপে প্রবেশ করেছে। এই চাপ সামলাতে গ্রিস ইতিমধ্যেই তুরস্ক সীমান্তে 25 মাইল দীর্ঘ প্রাচীর নির্মাণ করেছে এবং প্রযুক্তি নির্ভর নজরদারি বহুগুণ বাড়িয়েছে। আগামী 12 জুন থেকে ইউরোপীয় ইউনিয়নের নতুন অভিবাসন ও আশ্রয় চুক্তি পূর্ণাঙ্গভাবে কার্যকর হতে যাচ্ছে। তার আগেই গ্রিসের এই কঠোর অবস্থান প্রমাণ করে যে ইউরোপ এখন আর উদার অভিবাসন নীতিতে বিশ্বাসী নয়। লিবিয়া উপকূলে এই 5 লক্ষ মানুষের ভাগ্য এবং ইউরোপের নিরাপত্তা সব মিলিয়ে ভূমধ্য সাগর এখন এক জ্বলন্ত আগ্নেয়গিরি।